হঠাৎই কেন সাকিবের অবসরের ঘোষণা, এ বিষয়ে আরও বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। রাজিন সালেহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাকিব আল হাসান অবসর নিয়েছেন, ঘোষণা দিয়েছেন। ক্রিকেটের জন্য এটি একটি বড় ঘটনা, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ নাগরিক টিভিকে। সত্যি কথা বলতে কি, সাকিবের আমি যখন আজকে ডিভিশন মাঠে প্র্যাকটিস করাচ্ছিলাম এনসিএল এর জাতীয় লিগের, তখন আমি ফেসবুকে দেখলাম সাকিব ঘোষণা দিচ্ছে যে রিটায়ার্ড, মানে অবসর ঘোষণা করছে। জি, আমি মনে করি যে এটা তার একান্তই ব্যক্তিগত আসলে সিদ্ধান্ত আমি মনে করি, এবং অবশ্যই সময় উপযোগী তার সিদ্ধান্ত আমি মনে করব। কারণ সাকিবের মতো আমরা আমাদের যে অলরাউন্ডার, এত বড় বিশ্বমানের অলরাউন্ডার, আসলে সত্যি কথা আমরা আহ, জানি না কবে পাবো, বাট সাকিবকে অবশ্যই আমরা মিস করব। জি। সাকিব আল হাসান এই যে হঠাৎ করে অবসরে ঘোষণা দিলেন, আপনি ব্যক্তিগত বলছেন, তারপর আমি একটু কারণটা জানতে চাই। আপনার দিক থেকে কি ধরনের কারণ আপনি বলে মনে করেন, বা অবসরের জন্য এটি একেবারে কি সঠিক সময়, যেটা আপনি বলেছেন একটু আগেই, একটু বিস্তারিতভাবে বলবেন কি এটা কি সঠিক সময় কিনা? দেখেন, নিশ্চয়ই সে হয়তো বা অনেক অনেক তার কেরিয়ার যদি দেখেন, এটা অনেক অনেক বড় কেরিয়ার, লম্বা কেরিয়ার, অনেক বছর ধরে খেলছে সে। আম, আমার মনে হয় যে সে হয়তো বা টেস্ট ক্রিকেটে সে এনজয় করতেছে না তার কাজটা, তার খেলাটা সে এনজয় করতেছে না, ওর জন্য সে রিটায়ার নিয়েছে। আমার মনে হয় এটাই তার সিদ্ধান্ত। আর পার্সোনাল পার্সোনাল যদি আমি বলি, আমরা আমাদের দেশের একটা আহ, হয়তো বা একটা আপনার রিউমার, যে রিউমারটা ছড়িয়েছে, আমি মনে করি যে সে হয়তো বা সে তার, আমি মনে করি যে পার্সোনাল, যদি আপনি মনে করেন পার্সোনাল ক্রিকেট প্লেয়ার হিসেবে, এজ এ সে ন্যাশনাল প্লেয়ার হিসেবে যদি সে মনে করে, সে সিদ্ধান্ত নিয়েছে যে ওই জায়গা থেকে যদি সে সরে যায়, হয়তো বা সে ঠিকভাবে চলতে পারবে। একটু আগে আমি শুনেছি সে বলতে বলতে যাচ্ছে যে যে একটি দেশে এসে যেন সে ঠিকভাবে চলতে পারে, যেতে পারে, চলাফেরা করতে পারে। আমি মনে জি, করি হয়তো বা সেই সিদ্ধান্ত, এই চিন্তা করে হয়তো বা সে রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করছে, এবং তার এটা অবশ্যই একান্তই পার্সোনাল চিন্তা ভাবনা। জি। আপনি যে রিউমারের দিকে ইঙ্গিত করছেন, সেটা কি রাজনৈতিক কারণ? কারণ আমরা জানি রাজনৈতিকভাবে অনেকটা মানসিক চাপের মধ্য দিয়ে হয়তো বা তাকে যেতে হচ্ছে। রাজনৈতিক যে পালাবদল ঘটলো গত মাসে, এটি কি সেটা বড় কারণ কিনা এই অবসর নেয়ার ক্ষেত্রে? হতে পারে, কারণ এটা দেখেন, প্রত্যেকটা মানুষেরই তার পার্সোনাল একটা পছন্দ থাকতেই পারে, রাজনৈতিক তার এটা পার্সোনাল একটা ইচ্ছা। বাট হয়তোবা এখানে হয়তোবা তার একটা ওইটা মানে রিয়েক্ট হয়েছে, বা সামহাও কোনো না কোনো ভাবে তাকে এটা এফেক্ট করেছে আমার মনে হয়। অথবা এখান থেকে সে ওই সিদ্ধান্তটা নিয়ে এসেছে। আচ্ছা, যদি এফেক্ট করে থাকে সেই ক্ষেত্রে কি সাকিব আল হাসানের অভিমান কাজ করেছে, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? বা যেমন আমরা অনেক সময় শুনি যে বোর্ড চাপ প্রদান করে থাকে খেলোয়াড়দের ক্ষেত্রে, অনেক সময় আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, এমন কোনো ঘটনা কি ঘটতে পারে বা ঘটেছে বলে আপনার মনে হয়? অবভিয়াসলি না, আমার মনে হয় না, কারণ সিলেক্টরদের সাথে, দু একজন সিলেক্টরদের সাথে সবসময় আমার কথা হয়। আমার মনে হয় না যে ওইভাবে সাকিবকে কখনো চাপ দেওয়া হবে বা প্রেশার দেওয়া হবে। কারণ সাকিব আল হাসানের যে পারফর্ম, সে যে পারফর্ম করে এসেছে, সত্যি কথা, ওর বিকল্প এখন পর্যন্ত আমরা বের করতে পারি না, এখনো বের হয় নাই। আর আমার মনে হয় না সিলেক্টরদের কাছ থেকে বা বিসিবির কাছ থেকে তার চাপ প্রয়োগ আছে। আমার মনে হয় যে সে এখন তার কাজটাকে, যে টেস্ট খেলা বা টি-20 খেলাটা, ওইটা সে তার ঠিক মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা সে এনজয় করতেছে না, হয়তো বা এর জন্য সে এখান থেকে সরে গিয়েছে। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম একজন বড় স্টার, এবং আপনি যেটা বলছেন সাকিবের অভাব কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তো সাকিব আল হাসানের এই যে অবসরের ঘোষণা দেওয়া, এই খবরে দলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন আপনি, বা কেমন পড়েছে, আপনি কেমন দেখছেন? দেখেন, প্রত্যেকটা প্লেয়ার বা প্রত্যেকটা যে কোনো মানুষের তার যে জায়গায় থাকে ওই জায়গা থেকে তার সরে যেতে হয়, এটাই স্বাভাবিক, এটাই আপনার স্বাভাবিক নিয়ম। আমার মনে হয় না প্লেয়াররা ওইভাবে শকড হবে, কারণ সাকিব আল হাসান সে খেলা শুরু করেছে, এবং সে তার খেলা থেকে সে সরে যাচ্ছে। বাট আমার মনে হয় না যে এটা এফেক্ট করবে দলের, কারণ এর আগেও সাকিব আল হাসান ছাড়াও টিম খেলেছে। দেখেন একটা কথা কি, কারোর জন্য কেউ কেউ অপেক্ষা করে না, কারো না কারো জায়গা ফিল আপ হয়ে যায়, ডেফিনেটলি ফিল আপ হয়ে যায়। অবভিয়াসলি সাকিবের জায়গাটা ফিল আপ করতে হয়তো বা আমাদের একটু সময় লাগবে, বাট ফিল আপ হয়েই যাবে। আপনি যদি দেখেন রেকর্ডের বিষয়টা, জি, ব্রায়ান লারা প্রথমে একটা একটা টেস্টে একটা রেকর্ড করলো, তারপরে ওর রেকর্ড ভেঙে ফেললো ম্যাথু হেডেন, তারপরে আবার ব্রায়ান লারা ওই রেকর্ডটাই ভাঙলো। জি, তো রেকর্ড রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য।
আমরা একসময় ফিল করতাম সচিন টেন্ডুলকারের মতো আর প্লেয়ার হবে না, কিন্তু সচিন টেন্ডুলকার সরে যাওয়ার পরে কিন্তু রেডি হয়ে বিরাট কোহলির মতো প্লেয়ার, এখন আমরা চিন্তা করছি বিরাট কোহলির মতো প্লেয়ার পাবো কিনা। বাট কারোর জন্য কেউ অপেক্ষা করে না, বা কারোর জন্য অপেক্ষায় মানে থমকে থাকে না। আমার মনে হয় যে কখনোই আটকাবে না। সাকিব আল হাসান অবশ্যই আমরা মিস করবো তার খেলা, বাট বাংলাদেশ এগিয়ে যাবে আমি মনে করি। কিন্তু সাকিব আল হাসানের অভাব পূরণ হওয়ার নয় সেটি আপনি বলছেন, সেক্ষেত্রে বাংলাদেশ দল তো এখনো ওরকম ভাবে কাউকে পায়নি যার উপর ভর করা যায় বা নির্ভর করা যায়। সাকিব আল হাসানের মতো এমন কেউ রয়েছে এমন আমরা এখনো ওরকম ভাবে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে বাংলাদেশ দলে তো প্রভাব একটু হলেও পড়বে, প্রতিপক্ষ যারা রয়েছে যারা বাংলাদেশকে সাকিব আল হাসানের কারণে একটুখানি সমীহ করে চলতো, সাকিব আল হাসানের এই অবসর বা শূন্যতায় বাংলাদেশ কি এখন সহজ প্রতিপক্ষ হবে তাদের যে প্রতিপক্ষ দলগুলো রয়েছে, বড় দলগুলো রয়েছে তাদের কাছে? প্রশ্নটা খুবই কঠিন, বাট আপনি যদি দেখেন যে সাকিব আল হাসান বাংলাদেশ টিমে যখন খেলে, এর অপোনেন্ট টিম ডেফিনেটলি ওকে নিয়ে চিন্তা করে, ওর বোলিং নিয়ে চিন্তা করে, ওর ব্যাটিং নিয়ে চিন্তা করে। সাকিব আল হাসান একটা বড় একটা ফ্যাক্ট, ডেফিনেটলি আমি একটা বড় ফ্যাক্ট আমি মনে করি। ওর বোলিংটা আমরা আসলে মানে আমাদের টিম মিস করবে। বাট এর আপনি যদি উল্টা পক্ষ দেখেন যে এর সাবস্টিটিউট প্লেয়ার যারা আছে, যারা খেলবে বা তারা রেডি হয়ে আছে, স্পিনার আপনারা যদি মনে করেন টেস্টে যদি তাইজুল আসে, এখানে এখানে আবার নাসুম আহমেদ আছে, এখানে তানভীররা আছে, তারা তারা তো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় যে তারা ওই জায়গাটা ফিল আপ করে ফেলবে। কিন্তু সাকিব আল হাসানের অলরাউন্ডার যে খেলাটা, যে ওর ব্যাটিংটা, ওইটা আমরা হয়তো বা আহ, ওইটা আমরা মিস করব, অবশ্যই মিস করব। বাট আমি যেমন এইচপি তে কাজ করছি, ডেফিনেটলি এইচপি তে যেমন আপকামিং যে প্লেয়াররা আছে জি এর মধ্যেও আমরা কিছু অলরাউন্ডার পেয়েছি, যারা আমরা আশা করি যে আগামী দিনে সাকিব আল হাসানের জায়গা ফিল আপ করবে। জি, এখন সাকিব আল হাসানের মতো এমন কাউকে তৈরিতে আমাদের যে অবকাঠামোগত ব্যাপার রয়েছে, ঘরোয়া লিগগুলোর বেশি শক্তিশালী করা, নতুন এমন কাউকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দুর্বলতা রয়েছে কিনা, বা এক্ষেত্রে কি করা যায় বলে মনে করেন আপনি? আম, আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা যেমন ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে যদি আরেকটু ভালো করে সাজানো যায়, আমার মনে হয় যে এখান থেকে অনেক প্লেয়ার বের হবে। আমি ক্রিকেট বোর্ডকেও গত বছর আমি আমার রিপোর্ট দিয়েছিলাম, কি যেমন মোস্ট অফ দ্য প্রিমিয়ার লিগের প্লেয়াররা খেলে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলে, ফার্স্ট ডিভিশনের কিছু প্লেয়ার খেলে। জি বাট অনেক ফার্স্ট ডিভিশনের অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে যারা সুযোগ পাচ্ছে না, ফার্স্ট ক্লাসে বা বিসিএল এর সুযোগ পাচ্ছে না। যদি ওই আমাদের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোটা একটু চেঞ্জ করা যায়, যেমন ফার্স্ট ক্লাসের মতো করে আর একটা 3 দিনের একটা ঘরোয়া লিগ, যদি আবার ওই যারা বাকি যে রিজার্ভ প্লেয়াররা থাকবে, ফার্স্ট ডিভিশনের অনেক প্লেয়ার আছে, সেকেন্ড ডিভিশনের অনেক প্লেয়ার আছে, জি তারা যদি ওই খেলাটা খেলতে পারে, আমার মনে হয় যে ওইখান থেকে অনেক ট্যালেন্ট আপনারা পাবেন এবং বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসানের মতো অবশ্যই অবশ্যই অনেক অনেক প্লেয়ার পেয়ে যাবেন। জি আমরা জানি যে তামিম ইকবাল খেলবেন না, এখন সাকিব আল হাসানও অবসরের ঘোষণা দিয়েছেন, তাহলে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি কঠিন সময়ের দিকে যাচ্ছে বলে মনে করেন? দেখেন, কিছু একটা সময় একটা একটা যখন ফাউন্ডেশন নষ্ট ভেঙে যায়, জি তখন এটা রিপেয়ার করতে একটু সময় লাগে, এটা সময়ের ব্যাপার, ডেফিনেটলি একটু সময়ের ব্যাপার। আমি মনে করি না যে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় কোনো একটা হ্যাম্পার হবে বা ইয়ে হবে, আমি মনে করি না। কারণ আমাদের ফিউচার যারা কাজ করছে আমাদের সাথে, তারা জি আস্তে আস্তে রেডি হচ্ছে এবং তাদেরকে সেই অপরচুনিটি যদি আমরা দেই, আমরা আশা করি যে সেই কাজ সেই প্লেয়ারদের জায়গাগুলো ফিল আপ করে নেবে বলে মনে করি। এবং আপনি যদি দেখেন, মিরাজ এখন বেস্ট অলরাউন্ডার পারফর্ম করছে, জি প্রায় সাকিব আল হাসানের মতো একটা ভালো অলরাউন্ডার আমরা পেয়ে গিয়েছি। এরকম অনেক অলরাউন্ডার আছে যাদেরকে আমরা সুযোগ অপরচুনিটি দিলে ইনশাল্লাহ তারা রেডি হয়ে যাবে। জি রাজিন স্যার, আমরা শেষ করবো, একটু জানতে চাই শেষের দিকে আপনার সঙ্গে সাকিব আল হাসানের টুকরো কোনো স্মৃতি বা কেমন ছিল সম্পর্ক আপনার সঙ্গে? সাকিব যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করে, তখন আমি বাংলাদেশ টিমের তখন কারেন্ট প্লেয়ার ছিলাম। তখন সে তার জাস্ট শুরু হয় 2007-এ ওয়ার্ল্ড কাপ, আমরা একসাথে একই টিমে ছিলাম। জি বাট ওর সাথে আমার ছোট ভাই বড় ভাই সবসময় সম্পর্ক ছিল। আমাকে যখনই দেখে আমাকে রাজিন ভাই বলে না, রাজিনাল ভাই বলে একটা ডাকে। ওর আচ্ছা একটা ডাক আছে রাজিনাল ভাই, জি ও সবসময় ডাকে। ও গত বছর যেমন আমার সাথে বিপিএল এ দেখা হয়েছিল, আমার টিম ছিল সিলেট স্ট্রাইকার্স। তো সিলেট স্ট্রাইকার্স প্রায় সময় কুমিল্লা টিমের সাথে খেলা হলে হয় কুমিল্লা একটা ম্যাচ জিতে, হয়তো বা আমরা একটা জিতি। তো কুমিল্লা একটা ম্যাচ হারার পরে সাকিবুদ্দের খেলা ছিল রাতে, তখন দেখা হলো, বললো যে রাজিনাল ভাই, খালি আপনি শুধু খালি কুমিল্লাকে হারাইতে পারেন, আমরা তো হারাইতে পারি না। বলতেছিল যে আপনি শুধু কিভাবে হারান, আমাদের একটু বুদ্ধি দিয়ে দেন। বাট ওর সাথে আমার সম্পর্ক হলো বড় ভাই ছোট ভাইয়ের। বাট অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে তাকে ডেফিনেটলি আমি রেসপেক্ট করি, তার খেলা আমি অবশ্যই মিস করবো, বা এবং বাংলাদেশ ক্রিকেট তার খেলা আমি অবশ্যই মিস করবো। নিশ্চয়ই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।